দুর্বল ব্যাংকের ঘুরে দাঁড়াবার কৌশল বিশ্লেষণের আজকের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে এক সময়ের দুর্বল পূবালী ব্যাংক কিভাবে আজকের এই সবল অবস্থানে এসেছে। বলার অপেক্ষা রাখে না, বর্তমানের সবল দ্য সিটি ব্যাংকও একসময় দুর্বল ছিল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানের সবল সিটি ব্যাংক কিভাবে তার দুর্বল অবস্থা কাটিয়ে আজকের এই সবল অবস্থানে এসেছে, এবং একই সাথে আমরা জানব আমাদের বর্তমানের দুর্বল ব্যাংকগুলো কিভাবে সিটি ব্যাংকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদেরকে সবল বা শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে পারে। তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন কিংবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন। সিটি ব্যাংক 1983 সালে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। এরপর 1993 থেকে 95 সাল পর্যন্ত ব্যাংকটি ছিল লোকসানি ব্যাংক। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে নিয়ন্ত্রণমূলক মূলধনেও ঘাটতি দেখা দেয়। এরপর 1994 সালে ব্যাংকটিকে সমস্যাগ্রস্ত ব্যাংক, দ্যাট ইজ প্রবলেম ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত করে। এরই ধারাবাহিকতায় 2000 সাল শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 40%। উদ্যোক্তারা কোনোভাবেই যেন ব্যাংকটিকে সমস্যাগ্রস্ত অবস্থা থেকে বের করে আনতে পারছিলেন না। বাংলাদেশ ব্যাংক তখন ব্যাংকটির সব ধরনের কেনাকাটা, ঋণ প্রদান সহ সব ক্ষেত্রে অগ্রিম অনুমোদনের বাধ্যবাধকতা আরোপ করে। 2005 সালের নভেম্বরে সমস্যাগ্রস্ত তালিকা থেকে বের হলেও আর্লি ওয়ার্নিং তালিকায় ছিল ব্যাংকটি। সেখান থেকে ব্যাংকটিকে টেনে তুলতে 2007 সালে নেতৃত্বে আসে শুরুর উদ্যোক্তাদের দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধিগণ। 2007 সালের জুনে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন আজিজ আল কায়সার। তিনি তখন দেশি এবং বিদেশি ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা আছে এইরকম ব্যাংকারদেরকে ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর দায়িত্ব দেন। এই উদ্দেশ্যে পরের মাসেই ইস্টার্ন ব্যাংককে সফল রূপান্তরে নেতৃত্ব দেয়া কাজী মাহমুদ সাত্তারকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, দ্যাট ইজ এমডি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তার সঙ্গে তখন যোগ দেন বিভিন্ন দেশি বিদেশি ব্যাংকে অভিজ্ঞতা সম্পন্ন আরও 4 ব্যাংকার। এদের মধ্যে বর্তমান এমডি মাসরুর আরেফিনও ছিলেন। তিনি তখন রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। ব্যাংকের বোর্ড নতুন ম্যানেজমেন্টকে নিশ্চয়তা প্রদান করেন যে ম্যানেজমেন্টের কোনো কাজ বা সিদ্ধান্তে বোর্ড কোনো হস্তক্ষেপ করবে না, এবং তারা এই নিশ্চয়তা রক্ষা করেন। তাদের নানা উদ্যোগের ফলে ব্যাংকটি সংকট কাটিয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। আজিজ আল কায়সার বলেন, সিটি ব্যাংক সমস্যাগ্রস্ত ব্যাংকের তালিকা থেকে বের হলেও আমার অনুরোধে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক বহাল রাখে। আমি চেয়েছিলাম ব্যাংকটির উন্নতি করতে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকি থাকুক, এতে অন্যরা সতর্ক থাকবে এবং এর সুফলও আমরা পেয়েছি। তিনি আরও বলেন, আমার আগের প্রজন্মের সময় ব্যবসা নয়, মানুষ দেখে ঋণ দেয়া হতো, ফলে অনেক ঋণ খারাপ হয়ে পড়ে, ব্যাংকটি সমস্যাগ্রস্ত তালিকায় পড়ে যায়। সেখান থেকে ব্যাংকটিকে সঠিক পথে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে একরকম চ্যালেঞ্জ নিয়ে আমি দায়িত্ব নেই। 2008 সালে ব্যাংকটি তাদের লোগো পরিবর্তন করে নতুন বার্তা নিয়ে গ্রাহকদের সামনে হাজির হয়। 2009 সালে বিশ্বখ্যাত আমেরিকান এক্সপ্রেসের, দ্যাট ইজ এমএক্সের ক্রেডিট কার্ড চালু করে সিটি ব্যাংক। ব্যাংকটির লোগোর পাশে যুক্ত হয় এমএক্সের লোগো, যা দেশের ব্যাংকিং ইতিহাসে ভিন্ন মাত্রা যুক্ত করে। একই বছর সব শাখায় অনলাইন চালু করা হয়। একই সাথে একই বছরে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস এবং তার পরের বছর সিটি ব্রোকারেজ চালু করে। তারপর 2010 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ সেবা চালু করে সিটি ব্যাংক, যা ছিল বেসরকারি খাতের প্রথম লাউঞ্জ সুবিধা। পরে আরও 2টি লাউঞ্জ চালু করে ব্যাংকটি। এর ফলে ব্যাংকটির কার্ড ব্যবসা নতুন মাত্রা পায়। 2013 সালে মালয়েশিয়ায় সিবিএল মানি ট্রান্সফার ও 2019 সালে সিটি হংকং চালু হয়। 2013 সালে ব্যাংকটি ঘরে বসে লেনদেনের জন্য সিটি টাচ ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ চালু করে এবং 2017 সালে তার নতুন সংস্করণ চালু হয়।
সিটি টাচ অ্যাপের কারণে 1 বছরেই 12,000 কোটি টাকার আমানত আনতে সক্ষম হয়েছে সিটি ব্যাংক। এবং আমরা জানতে পেরেছি সিটি টাচ সামনে আরও বড় আকারে আসবে। 2016 সালে বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি 5% শেয়ার কিনে নেয় সিটি ব্যাংকের, এবং এর ফলে আইএফসি সিটি ব্যাংকের অংশীদার এবং পর্ষদে যুক্ত হয়। সিটি ব্যাংক ক্ষুদ্র ঋণের ডিজিটালাইজেশনে অনন্য ভূমিকা পালন করছে। 2021 সালে বিকাশের গ্রাহকদের জন্য অতি ক্ষুদ্র ঋণ চালু করে সিটি ব্যাংক, যা দেশের প্রথম ডিজিটাল ঋণ হিসেবে স্বীকৃত। এই সেবায় দিনে গড়ে 20,000 গ্রাহককে ঋণ দিচ্ছে সিটি ব্যাংক, এবং গ্রাহক প্রতি যার গড় পরিমাণ হচ্ছে 4,000 টাকা। সামনে প্রতিদিন বিকাশের 1 লাখ গ্রাহককে গড়ে 10,000 টাকা ঋণ দিতে চায় সিটি ব্যাংক। এভাবে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি ডিজিটাল এবং ইনোভেটিভ সেবা চালু করার মাধ্যমে সিটি ব্যাংক দুর্বল অবস্থা থেকে ধীরে ধীরে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এইসব নতুন নতুন সেবা চালু করার ফলে, ডিজিটালাইজেশনের ফলে এবং সুশাসন প্রতিষ্ঠা করার ফলে 2024 সাল শেষে সিটি ব্যাংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 32 লাখ, যেখানে 2007 সাল শেষে সিটি ব্যাংকের গ্রাহক ছিল মাত্র 68,000। 2024 সাল শেষে সিটি ব্যাংকের আমানত বেড়ে দাঁড়িয়েছে 51,420 কোটি টাকা এবং ঋণ 44,498 কোটি টাকা, এবং 2024 সাল শেষে সিটি ব্যাংক রেকর্ড পরিমাণ 2,352 কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। একই সাথে সিটি ব্যাংক তাদের তহবিল খরচ কমিয়েছে। 2018 সালে সিটি ব্যাংকের তহবিল খরচ ছিল 5.6%, যা এখন কমে দাঁড়িয়েছে 4.8%। অর্থাৎ 2018 সালে 100 টাকা আয় করতে সিটি ব্যাংকটিকে 58 টাকা খরচ করতে হতো, যা এখন কমে হয়েছে মাত্র 42 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি গ্র্যাজুয়ালি সিটি ব্যাংক তাদের প্রতিটি সূচকে উন্নয়ন করেছে এবং নতুন নতুন অর্থাৎ ইনোভেটিভ সেবা চালু করেছে। এর ফলে একসময় 40% খেলাপি ঋণের ব্যাংকটি এখন তাদের খেলাপি ঋণ কমিয়ে এনেছে মাত্র 3%। এখনকার সমস্যায় পড়া ব্যাংকগুলোর উদ্ধারের জন্য সিটি ব্যাংক একটি আদর্শ মডেল হয়ে দাঁড়িয়েছে। সিটি ব্যাংকের সাবেক সফল এমডি কাজী মাহমুদ সাত্তার বলেন, ব্যাংককে বদলাতে হলে কর্মকর্তাদেরও বদলাতে হবে। সেটা সিটি ব্যাংক করতে পেরেছে। এর ফলেই সিটি এখন দেশের শক্তিশালী ব্যাংকের একটি। এখন যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে তাদের কয়েকটি একই কৌশলে ঘুরে দাঁড়াতে পারে। সংকটে পড়া ব্যাংকগুলো সম্পর্কে বর্তমান এমডি জনাব মাসরুর আরেফিন বলেন, দেশের ব্যাংক খাতে প্রথম সফল রূপান্তরের ঘটনা ঘটে সিটি ব্যাংকে। বাংলাদেশের মতো দেশে যে কোনো ব্যাংক সংকটে পড়তে পারে, কারণ ব্যাংকিং খাত এখনও বড় বড় ঋণ নির্ভর। ব্যাংকগুলোর মূলধন অনেক কম। আমরা দুর্বল অবস্থান থেকে যেভাবে বের হয়েছি সেভাবেই সংকটে পড়া ব্যাংকগুলোকে বের হয়ে আসতে হবে। এজন্য সঠিক নির্দেশনা ও পথনকশা করে তার বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভিউয়ার, আমরা জানলাম কি কি কৌশল অবলম্বন করে একসময়ের অতি দুর্বল সিটি ব্যাংক আজকের অতি শক্তিশালী ব্যাংকে পরিণত হয়েছে। আমরা মনে করি এই কৌশলগুলো যদি সঠিকভাবে আমাদের বর্তমান দুর্বল ব্যাংকগুলো অবলম্বন করতে সমর্থ হয়, তাহলে তারাও তাদের দুর্বল অবস্থা থেকে বের হয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারবে। আমরা এবার দেখি এক নজরে সিটি ব্যাংকের আর্থিক অবস্থানগুলো। সিটি ব্যাংকের বর্তমান শাখা হচ্ছে মাত্র 133টি, কর্মী সংখ্যা 5,300-র বেশি। কিন্তু দেখেন, মাত্র 133টি শাখা হওয়া সত্ত্বেও সিটি ব্যাংকের 32 লাখ গ্রাহক, যা 3 শতাধিক শাখা নিয়েও অনেক ব্যাংক করতে পারে নাই। 1983 সাল শেষে সিটি ব্যাংকের আমানত ছিল মাত্র 32 কোটি টাকা, এবং সেই আমানত 2024 সাল শেষে 51,000 কোটি টাকারও বেশি, এবং 24 সাল শেষে সিটি ব্যাংকের ঋণের পরিমাণ 44,498 কোটি টাকা। একসময় যে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল প্রায় 40%, সেই খেলাপি ঋণ কমে 2024 সাল শেষে সেটা মাত্র 3.2%।
অর্থাৎ প্রতি 100 টাকা লোনে সিটি ব্যাংকের 3 টাকা 20 পয়সা খেলাপি, যা একটা আদর্শ ব্যাংকের নমুনা। সিটি ব্যাংক 2024 সাল শেষে পরিচালন মুনাফা করেছে 2352 কোটি টাকা। প্রকৃত মুনাফা এখনও নির্ধারণ হয়নি, তাই আপনাকে সেই ফিগারটি আমরা দিতে পারিনি। এই আর্থিক চিত্রগুলো দেখলে আমাদের সামনে পরিষ্কার হয় যে সিটি ব্যাংক একসময় দুর্বল থাকা সত্ত্বেও সঠিক কৌশল এবং কর্মপন্থা অবলম্বন করার কারণে এবং একই সাথে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে, দ্যাট ইজ বোর্ড তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং তারা ম্যানেজমেন্টের কাজে কোনো হস্তক্ষেপ করেনি। ম্যানেজমেন্ট স্বাধীনভাবে সঠিক নিয়মে ব্যাংকিং করতে পেরেছে। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার রিয়াকশান জানাবেন। একই সাথে আপনি মন্তব্য করে আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, প্রতিক্রিয়া থাকলে প্রতিক্রিয়াও জানাবেন। আমি আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি আপনার পরিচিত জন, ব্যাংকার, ব্যাংকের গ্রাহক, ব্যাংকের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ভিডিওটি শেষ হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আরেকটি নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করব। আমরা আমাদের আগামী ভিডিওতে বর্তমানের ইস্টার্ন ব্যাংক একসময় বন্ধ হতে যাওয়া অবস্থা থেকে কিভাবে আজকের এই শক্তিশালী অবস্থানে এসেছে সেই গল্প আপনাদেরকে শোনাবো। আশা করছি সেই ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।